প্রকৃতি নিজের প্রয়োজন মতো যেমন নিজের রূপ বদলে নেয়, ঠিক তেমনিভাবে আরশিও নিজের জীবন বদলে নিয়েছে। কিছুদিন ঘরবন্দি থাকলেও সে নিজেকে স্বাভাবিক করে নিতে সক্ষম হয়েছে। মূলত আরাফ তাকে মানসিক সাপোর্ট দেওয়ার ফলস্বরূপ তার এই পরিবর্তন সম্ভব হয়েছে। আজ বহুদিন পর আরশি নিজ ভার্সিটিতে এসেছে। এই কয়েকদিন আরশি ভার্সিটি আসেনি দেখে তার কোনো বন্ধু ভার্সিটি আসেনি। আরশি নিজ মনে হেঁটে ভার্সিটিতে প্রবেশ করলো। যতই সে স্বাভাবিক হোক না কেন, মনের ভয় কি দূর করতে পেরেছে? আরশির মনে হচ্ছে তার পিছু পিছু কেউ তো হাঁটছে। আরশি নিজের শরীর আকস্মিক পিছনে ঘুরালো, আর সাথে সাথে কেউ তাকে জড়িয়ে ধরলো। আরশি কিছুটা ঘাবড়ে গেলেও এক আহ্লাদি কণ্ঠ শুনে সে আবারও শান্ত হয়ে গেল। বেবি রে, তোরে কতদিন পর দেখলাম। তোকে এত দিনের কাছে পাইনি, আজকে আর ছাড়ছি না। আরশি মলিন হেসে জেসিকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করল। তোকেও আমার খুব মনে পড়েছে, অনেক মিস করেছি রে তোদের। জেসি টলমলে চোখে তাকিয়ে বলল, তোকে আর একা ছাড়বো না রে। এই যে হাত ধরলাম, মৃত্যু পর্যন্ত তোকে আর কোথাও যেতে দিব না। আরশি জেসির ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আছে। আরশি মুচকি হেসে বলল, শুধু শুধু তো তোকে আর আমার জানের টুকরা বলি না, তুই যে আমার আমরণ ছায়ার মতো সঙ্গী। জেসি আর কিছুক্ষণ কথা বলে নিজ নিজ ক্লাসে চলে গেছে। ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, কিন্তু আরাফের এখনো দেখা পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ পর আরাফের দেখা পাওয়া গেল। আরাফ মুস্কি হেসে ক্লাসে প্রবেশ করলো। আরশির চোখের দৃষ্টি সেদিকে নিবদ্ধ থাকলেও তার কান অন্যদিকে, কথা শোনায় ব্যস্ত। ছেলেটাকে দেখেছিস? উফ, মারাত্মক না দেখতে। হ্যাঁ রে, গালের টোলটা দেখেছিস? পাশে থাকা আরো একটি মেয়ে বলে উঠল। এই ছেলেটাকে পটিয়ে আমি আমার বয়ফ্রেন্ড করে নিব। পাশে থাকা মেয়েটি বিরোধিতা করে বলল, খবরদার না, আজকে থেকে দুলাভাই বলে ডাকবি। ওই ছেলেই আমার জামাই হবে। মগের মূলদুক পেয়েছিস নাকি? আজকেই পাশে বসাবো, আর কালকে বিয়ে আসরে দেখে নিস। আরশি সবই শুনলো আর ভাবলো, তার থেকেও ওই মেয়েগুলো অতিরিক্ত মাত্রায় সুন্দর। তাহলে আরাব কি ওদের পাশে বসবে? আর বিয়ে বা রিলেশন? আরশির ভাবনার মধ্যে একটি মেয়ের কণ্ঠ শোনা গেল। আরে এখানে বসো, এখানে জায়গা আছে তো। আরে লজ্জা পেও না, আমরা বন্ধুর মতোই তো। আরাব মুস্কি হেসে বলল, সরি আপু, আমার জায়গা আগে থেকেই ঠিক করা। না আমি আপনাদের সাথে বসতে পারবো, না বন্ধুত্ব করতে পারবো। একটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে বলে উঠল, আপু কেন বলছো? ক্লাসমেটকে কি কেউ আপু বলে ডাকে? বন্ধুত্ব করলে কি সমস্যা? আরাব নিজের পকেটে হাত রেখে বলল, সমস্যা নেই, তবে নিজের আয়ত্তের ভিতরে থাকাটাই উচিত। আমার একটা সুন্দর বন্ধুদের গ্রুপ রয়েছে, তাদের ব্যতীত আর কোনো বন্ধুর আমার প্রয়োজন নেই। ক্লাসমেট হিসেবে থাকুন, এটাই ভালো হবে। আরাব নিজের কথা শেষ করে আরশির পাশে বসে পড়ল। আরশি প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলে আরাব হালকা হেসে বলল, আশেপাশের অহেতুক কথায় মাথা না ঘামানোই ভালো। আরাফ যে অন্য কারোর সীমাবদ্ধতায় নিবদ্ধ। আরশি চুপচাপ কথা শুনে গেল, কিন্তু কিছুই বলল না। সম্পূর্ণ ক্লাস শেষ করে আরাব আরশিকে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসলো। সেখানে ঈশান সহ সবাই উপস্থিত। ঈশান আরশিকে দেখে এগিয়ে আসলো আর হাসি মুখে বলল, যাক, বহুদিন পর তোর দেখা পাওয়া গেল। এখন বল, কি করা উচিত তোর সাথে? আরশি ঈশানের সামনে এসে বলল। মেরে ফেল আমাকে, পারবি? ঈশান নিজের চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ফালতু কথা বলিস না, মেজাজ ভালো আছে, ভালো থাকতে দে। আরশি দীর্ঘশ্বাস ছাড়ল। তখনই আরাফের কঠিন কণ্ঠস্বর শোনা গেল, জেসি, আরশিকে ভালো করে বলে দাও, মৃত্যুটা কোনো সহজ উপায় নয়। সে যে জিনিসটাকে ভয় পাচ্ছে তার জন্য আমরা আছি। সে কি বোঝে না তার উদাসীনতা কতগুলো মানুষের হৃদয়কে তছনছ করে দিচ্ছে? নিজেকে আড়াল করে সে কি বোঝাতে চাচ্ছে সে একা? তাহলে আমরা তার সাথে কি করছি? আমাদের তো তাহলে তার পাশে প্রয়োজন নেই। আরশি মাথা নিচু করে রেখেছে। আরাব আরশির কাছে এসে ওর মাথা উপরে তুলে চোখে চোখ রেখে বলল, আপনার কাজ শুধু মন খুলে জীবনটা উপলব্ধি করা, আর আপনাকে প্রোটেক্ট করার কাজ আমরা করে নিব। তাও আর আপনার উদাসীন মুখমণ্ডল দেখতে পারছি না। আরশি মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ল। সে জানে তার বন্ধুরা তার কাছে ঢাল সমান।
মন জিনিসটা বড়ই অদ্ভুত, সে যে কখন কি চায় তা কেউই বলতে পারে না। এই মন খারাপ হয়ে যায়, আবার কিছুক্ষণ পর ভালো হয়ে যায়। তাই তো সবাই বলে মনের উপরে কারো জোর নেই। আরশির মন খারাপ থাকলে বেশ কিছুদিন হলো তার আর কোনো সমস্যা হচ্ছে না। মনটাও বেশ ফুরফুরে হয়ে গিয়েছে, যেন সেটা মাত্রই ফোটা সতেজ কোনো ফুল। আরশি রেগুলার ভার্সিটিতে ক্লাস করতে যায়, বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে পরে বাসায় ফিরে আসে। এটাই যেন তার রোজকার দিনের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিনের মতো আজও আরশি ভার্সিটি গিয়েছে, কিন্তু আজ যেন সব কিছু কেমন ব্যতিক্রম লাগছে। এই মনে হচ্ছে কেউ তার পিছনে, পরক্ষণেই মনে হচ্ছে কারো প্রতিবিম্ব তার সামনে দিয়ে হেঁটে গেল। আরশি অস্বাভাবিক লাগলেও সেটা সে তার বন্ধুদের বুঝতে দেয়নি। আরাব ব্যাপারটা লক্ষ্য করলেও তেমন একটা কিছু বলেনি। আরশি ভার্সিটি থেকে বাসায় ফিরে খাটের উপরে বসেছে। এরই মধ্যে আরিফ আহমেদ রুমে প্রবেশ করলেন আর মুচকি হেসে বললেন, আরসি মা আমার, মেয়েরা বাবা মায়ের কাছে কখনো বোঝা হয় না, কিন্তু মা, মেয়েদের যে একটা সময় বাবা মাকে ছেড়ে নিজের ঘরে চলে যেতে হয়, এটাই যে দুনিয়ার নিয়ম রে মা। আরশি তার বাবার কথায় মুখ তুলে তাকালো আর স্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করে বলল, যা বলতে চাও সরাসরি বলো আব্বু। আরিফ আহমেদ আরশির পাশে বসে বললেন, ওর বিয়ের কথা চলছে, ছেলেটা ভালো বাড়ির ব্যাংকে চাকরি করে, তোমাকে আজ বিকেলে দেখতে আসবে। আর না করো না, হ্যাঁ কেমন? আরিফ আহমেদ তো নিজের কথা বলে গেলেন, কিন্তু তার মেয়েরও যে কিছু বলার প্রয়োজন থাকতে পারে তা তোয়াক্কা তিনি করলেন না। আর সেই জানালার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই দুনিয়া বড্ড স্বার্থপর, নিজের কথা ছাড়া মানুষ কিছুই বোঝে না। আর মেয়েরা তো হাতের পুতুল, যেভাবে চাইবে সেভাবে চলবে। কেন আমার কোনো নিজ ইচ্ছে নেই? আজ বড্ড অসহায় লাগছে নিজেকে। আচ্ছা, আমি কি কিছু হারানোর ভয় পাচ্ছি? কিন্তু কিছুই তো এখনো পেলাম না, তাহলে হারানোর ভয় পেয়ে লাভ কি? আরশি নিজ মনের কথাগুলো বলে নিল। আরশির মন খারাপ থাকলেও বাকি কেউ কি তার কথা ভাবে? এখন অশ্রুরাই যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। জেসি হঠাৎ কল দিলে আরশি রিসিভ করে বলল, বল। জেসি চিৎকার করে বলে উঠল, কিরে, তোকে নাকি দেখতে আসবে, কথাটা কি সত্য? আরশি শ্বাস ছেড়ে বলল, কিন্তু তোকে কে বললো? তোকে কলে না পেয়ে আন্টিকে কল দিয়েছিলাম, আন্টি বলল তোকে আজ দেখতে আসবে, তাই তুই তৈরি হচ্ছিস। সিরিয়াসলি, তুই কি বিয়েটা করবি? আরশি স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ করব, বাবা মাও তাই চায়। আর আমি তো খুব ভালো করেই জানতাম ভার্সিটি লাইফ আমার বেশি দিন স্থায়ী হবে না। জেসি ফের কিছু বলবে তার আগে আরশি বলে ওঠে, জেসি শোন, না কেউ কখনো আমার কথা ভেবেছে আর না এখন ভাববে, তাই তুই আর এই সব বিষয় নিয়ে ভাবিস না। আমাকে তৈরি হতে হবে, রাখি এখন। আরশি ফোন কেটে দিয়েছে আর জেসি ফোনের দিকে তাকিয়ে বলল, তোর বিয়ে না চাই, দিব সব ভেস্তে, শখ তো মহারানী নাকি এখন বিয়ে করবে? তোর মুখে ঝামা ঘষে দিব রে মুখপুরি, আমার ভাইকে তো কষ্ট পেতে দেব না, লাগলে রাস্তায় রাস্তায় আন্দোলন বসিয়ে দেব, তাও তোমার বিয়ে করার ইচ্ছা পূরণ হবে না চান্দু। জেসি তাদের পার্সোনাল গ্রুপে আরশিকে হাইট করে মেসেজ দিল, বন্ধুরা রেড অ্যালার্ট, যে যেখানে আছো আন্দোলনে যোগদান করতে এসে পড়ো, আমাদের প্রিয় আশিকে আজ দেখতে আসছে। এক এক করে সবাই মেসেজটি দেখলো। ঈশান্ত ক্ষেপে বলে উঠল, আরশির খাচ্চুর বাপের পেছনে আগুন লাগিয়ে দেব, প্রতিটি পাছে আগুন জ্বলবে, তাও বিয়ে হবে না। কোন ছেলের সাথে আমার জানা মনে বিয়ে দিচ্ছে উনি? মাহি মেসেজে বলল, জেসি বলল কোনো এক ব্যাংকারের সাথে। হিমেলও মেসেজ করে বলল, ব্যাংকে পানির মিসাইল মারলে কেমন হয়? জেসি ফট করে বলল, এই মাহি, তোর জামাইরে নিয়ে যা তো, যত সব আজগুবি কথা বলতাছে। ঈশান ধমকে উঠল, খবরদার মোটুসে, আমার সেনাকে তুই ভাগিয়ে দিতে পারিস না। ওই শালার ইনফরমেশন দে, ওর 12টা না বাজালেও আমার নাম। সবাই একসাথে মেসেজ পাঠালো। ঈশান শিকদার নয়। ঈশান বাহাব্বা দিয়ে বলল, বাহ, আমার সাঙ্গ পাঙ্গরও দেখি আমাকে খুব ভালো করে চিনে গেছে। আরাব নীরব দর্শকের মতো সম্পূর্ণ বিষয়টি দেখে গেল। ফোনটি পকেটে রেখে আলমারি থেকে শার্ট বের করে নিল। আরাব ঘরের বাহিরে বের হয়ে দেখলো তার বাবা চা খাচ্ছেন। আরাবকে কোথাও একটা যেতে দেখে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ?
আরাফ ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে নিজের শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, আজ যদি সোজা কথায় কাজ হয়ে যায় তাহলে শুধু বুঝিয়ে চলে আসবো, আর যদি ভালো কথায় কাজ না দেয় তাহলে। আরাফের মা রান্নাঘর থেকে বের হয়ে বললেন। তাহলে কি? আরাফ মুচকি হেসে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, তাহলে বাবা সামনের পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে এসো। আরাফের মা কপাল খানিকটা কুঁচকে বললেন। আরশির কিছু হয়েছে? আরাফ তার মার দু কাঁধে হাত রেখে বলল, তোমার ছেলের জানকে যে অন্য কেউ নিজের নামে লিখে নিতে চায় আজ দেখতে আসছে, কিন্তু আরাফ খুব ভালো করেই তার জানকে আগলে রাখতে জানে। আরাফের বাবা কিছু বললেন, এমন সময় আরাফের মা হাসি মুখে বললেন, যাও আর নিজের জানকে আগলে নাও, মাথাটা বেশি গরম করো না, কেমন? আরাফ নিজের মায়ের থেকে এই কথাটাই আশা করছিল। হাসি মুখে মাকে বিদায় দিয়ে আরাফ বেরিয়ে গেল। ইজা তার মায়ের কাছে এগিয়ে এসে বলে উঠল, মা মা, ভাই আজকে ডিসুম ডিসুম করবে তাই না? ইজার কথায় ইতি সর্দার শুধু হাসলেন। আরাফের বাবা এগিয়ে এসে বললেন, তোমার ছেলেকে নিয়ে তোমার ভয় করে না? না। ইতি সর্দারের সহজ সরল উত্তর। তিনি ফের আবার বললেন, আমার তো ভয় হয় ওই ছেলেটাকে নিয়ে, যদি উল্টোপাল্টা কিছু বলে তাহলেই শেষ। আরাফের বাবা মাথা চাপড়ে বললেন, সেটাই তো, তোমার ছেলের মেজাজ শান্ত হলেও সে কিন্তু বেজায় অশান্ত। তার রাগ পরিবারের সবাইকে চুপ করিয়ে দেয়। পুরো আমার বাবার মতন হয়েছে, তাই তো ভয় করে। ইতি সর্দার তেমন একটা পাত্তা দিলেন না তার স্বামীর কথায়। তিনি মেয়েকে নিয়ে নিজ রুমে চলে গেলেন। আর আরাফের বাবা নির্বাক দৃষ্টিতে তাকে সবটা দেখছেন। মায়াবী রাজকন্যার ন্যায় সুন্দর হালকা রঙের শাড়ি পরে বসে আছে আরশি। আজকে যে তাকে দেখতে আসবে, হয়তো বিয়েটাও হয়ে যাবে। সব বন্ধুরা যেখানে পড়ালেখা করে যোগ্যতা প্রমাণ করবে, অন্যদিকে সে সংসার সামলানোর কাজ করবে। আরিফ আহমেদ বেশ কিছুক্ষণ ধরে পায়চারি করছেন। আরশিকে দেখতে আসার কথা অনেক আগে হলেও এখনও আসেনি। আরিফ আহমেদ তাদের কল দিবেন, এর আগেই তার পায়ের সামনে কেউ একজন মুখ থুবড়ে পড়ে যায়। আরিফ আহমেদ দেখেন যে ছেলেটির সাথে আরশির বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটি কেউ একজনকে মেরেছে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আরিফ আহমেদ আঁতকে উঠে বললেন, বাবা তোমার কি হয়েছে? আরে তো রক্তই বা কোথা থেকে এলো? তোমাকে মারলোটাই বা কে? পেছন থেকে একটি ভারী পুরুষালী কণ্ঠ শোনা গেল। আমি। আরিফ আহমেদ দেখলেন ঈশান শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে এসেছে। আরিফ আহমেদ কঠিন চোখে তাকিয়ে বললেন, তুমি মেরেছো ওকে? কিন্তু কেন? আমার মেয়ের বিয়ে আমি যার সাথেই দেই, তাতে তোমাদের কি? বিয়ে কেন ভাঙতে চাও তোমরা? জেসি পেছন থেকে বের হয়ে আসলো আর বলল, বিয়ে দিচ্ছেন ভালো কথা, কার সাথে দিচ্ছেন দেখে দিবেন না? আরিফ আহমেদ বললেন, কি বলতে চাও তোমরা? তোমাদের আমি ভালো মনে করেছিলাম। হিমেল হাতে চিকন লাঠি নিয়ে ভেতরে এসে দাঁড়ালো আর বলল, কেন আঙ্কেল, আমরা তো ভালোই। ভালো না হলে তো আর এইসব নিয়ে বিয়ে ভাঙতে যেতাম না। সবার কণ্ঠস্বর শুনে আরশি ভেতরের রুম থেকে বেরিয়ে এসে অবাক নয়নে সবাইকে দেখতে লাগলো। জেসি আরশির কাছে এগিয়ে এসে বলল, তোর তো সেই রূপ গলে গলে পড়ছে, পেতনির মতো লাগছে তোকে। মেকআপ করা বের করে দিব। যা নিচে যা, নিচে কেউ তোর জন্য অপেক্ষা করছে, আর পারলে তাকে ধন্যবাদ দিয়ে দিস। জেসি ধাক্কিয়ে আরশিকে ঘরের বাইরে বের করে দিল। আরশি হিতাহিত জ্ঞান শূন্যের মতো হেঁটে নিচে নেমে 2 মিনিটের রাস্তা অতিক্রম করলো। হঠাৎ আরশি লক্ষ্য করলো দূর থেকে কেউ হেঁটে আসছে। আরশি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আরাফকে এগিয়ে আসতে দেখল। আরাফ এগিয়ে এসে আরশির সামনে দাঁড়ালো আর ঠোঁট কামড়ে বলতে লাগলো, আপনাকে সাজলে সুন্দর লাগে এটা আমরা সবাই জানি, কিন্তু সবাইকে দেখানোর জন্য সাজলে জঘন্য লাগে। আপনার সমস্যা আপনি কি আমাকে বলতে পারতেন না? আপন মনে করেন না নাকি? মা বাবা যা বলবে তা শুধু মুখ বুজে মেনে নিলেই হলো। কার সাথে বিয়ে ঠিক হচ্ছে সেটা কি দেখার বিষয় নয়? আরাফের রাগী স্বরের প্রতিটি কথা আরশি উপলব্ধি করতে পারছে, তাও আরশি চুপ করে মাথা নত করে আছে। আরাফ আরশির চোখে নিজের চোখ নিবদ্ধ করে বলল, ছেলেটা ভালো নয়। ছেলের সাথে কথা বলতে গিয়েছিলাম, সে তো আপনার বাবাকে পথে বসিয়ে আপনাকে অন্য কোথাও দিয়ে দিতে চেয়েছিল।
আমার কান পর্যন্ত কথাটি গিয়েছিল, নইলে আজ কি হতো? আপনাকে কিভাবে একা ফেলে দেই বলুন তো? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের জানানো উচিত ছিল। আপনি কোনো নির্বোধ প্রকৃতির মেয়ে নন যে আপনাকে এখন হাতে কলমে বোঝাতে হবে। আরশি আর কোনো কথাই বলল না। আরাপ আরশির পাশ কাটিয়ে উপরে উঠে গেল। আরশি লক্ষ্য করলো আরাপের হাতে ব্যান্ডেজ লাগানো আর কপালেও দাগ, কিন্তু এই ক্ষতগুলো কিভাবে হলো? আরাপ আবার কোনো ঝামেলা করেনি তো? আরাপের মতো ছেলেও কি মারামারি করতে পারে? এটা কি আদৌ সম্ভব, নাকি অন্য কোনো রহস্য? সন্ধ্যার রক্তিম আলোয় রঞ্জিত হয়ে উঠেছে ধরণী। এখন চাঁদের শীতল মায়া স্নান ঝরানো বাকি শুধু। আরশির পাশে তার সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে। আরাপ অন্যদিকে দাঁড়িয়ে আছে, আর আরিফ আহমেদ খাটে বসে আছেন। সবাই নীরবতা বিরাজমান রেখে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নীরবতা ভেঙে আরিফ আহমেদ বললেন, আমার পছন্দের প্রতি আমার অনেক ভরসা ছিল। ছেলেটাকে ভালো ভেবে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিলাম। তারা বলেছিল আজকেই কাবিন করে যাবে, সেখানে কি সব হয়ে গেল। ঈশান আরিফ আহমেদের দিকে তাকিয়ে বলল, হট্টগড়ের সিদ্ধান্ত কখনোই ঠিক হয় না আঙ্কেল। আজ আমরা না থাকলে কি হতো বলেন তো? দেখলেন না একটু আগে পুলিশ এসে নিয়ে গেল ওই বদমাইশটাকে। আরিফ আহমেদ আর কোনো কথাই বললেন না। আরাপ মুখ খুলল এবার। দেখুন আঙ্কেল, মেয়ে কোনো বোঝা নয়, আর সে এখন পড়ালেখা করছে। ও আগে নিজে প্রতিষ্ঠিত হোক, পরে ওর বিয়ের কথা ভাববেন। বিয়ে নিয়ে তাড়াহুড়ো করার কিছুই নেই। তাছাড়া আজকের ঘটনা তো শুনলেনই। আরিফ আহমেদ লজ্জা বোধ করছেন। মেয়ের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেওয়া তার ঠিক হয়নি। আজ একটুর জন্য তিনি তার মেয়েকে হারিয়ে ফেলেননি। ভাগ্যিস আরশির বন্ধুরা ছিল, নইলে আজ আরশির জীবনটা যে শেষ হয়ে যেত। আরশি সকলের দিকে তাকিয়েছে। মূলত আরশি তখন নিচে যাওয়ায় সে এই ঘটনার কিছুই শুনেনি, কিন্তু যতটুকু দেখেছে তাতে আন্দাজ করে নিল ওই ছেলেটার মধ্যে কোনো সমস্যা ছিল। তাও আবার যেই সেই সমস্যা নয়, স্বয়ং পুলিশ এসে ছেলেটিকে নিয়ে গিয়েছে। এত কিছুর পরও আরশিকে কেউ বিস্তারিত কিছু বলেনি। যে আরাপ আরশিকে স্বাভাবিক করতে রাত দিন বুঝিয়ে তাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে, সে আরাপ আজ আরশির দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আরশির প্রচণ্ড খারাপ লাগলেও চুপ করে আছে। আরাপ সহ সবাই আরিফ আহমেদের সাথে কথা বলে নিজ নিজ বাসায় চলে গেছে। আজ আর আরাপ আরশিকে ম্যাম বলে ডাকেনি। তার মায়াভরা হাসি দিয়ে আরশিকে মুগ্ধ করেনি। বড্ড অভিমান জমে গেছে তার মনে। আরশি কি পারবে এই অভিমানের পাহাড় ভেঙে তছনছ করে দিতে? রাতে প্রায় 10টা। আরশির বাড়ি থেকে ফিরতে ফিরতে আরাপের এতটাই সময় চলে গেছে। আরাপের বাবা রাত জাগার অভ্যাস নেই, তিনি বরাবরই দ্রুত ঘুমিয়ে পড়েন। যদিও আরাপ রাতের প্রায় অনেকটা সময় ধরে পড়ালেখা করে। আরাপ তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভেতরে এসে পড়ে। আরাপ ডাইনিং রুমে প্রবেশ করতেই দেখতে পেল আফতাব সর্দার সোফায় বসে আছেন। আরাপ ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকালো। বাবা, তুমি এখনো ঘুমাওনি? আফতাব সর্দার সোফা থেকে উঠে এসে ছেলের মুখোমুখি দাঁড়ালেন। ছেলেকে আপাতমস্তক দেখে নেন, হাত ধরে সোফায় বসালেন। পাশে থাকা ফার্স্ট এড বক্স থেকে মলম নিয়ে ছেলের হাতে লাগাতে লাগলেন। আরাপ নির্বাক চোখে তার বাবাকে দেখছেন। বাবা, আমি এতক্ষণ কোথায় ছিলাম, কেন ফিরলাম না, ব্যথা কিভাবে পেলাম, কিছুই জানতে চাইলে না? আফতাব সর্দার মুস্কি হেসে বললেন, তুমি তোমার ভালোবাসাকে রক্ষা করতে গিয়েছিলে, তার ফলস্বরূপ তোমার হাতে এই ক্ষত। আমি সবই বুঝি, বয়স আমার এমনি এমনি বৃদ্ধি পায়নি। আরাপ চুপ করে বাবার দিকে তাকিয়ে আছে। এমন সময় আফতাব সর্দার বললেন, আরাফ, তোমার কি মনে আছে ছোটবেলায় তুমি কতই না দুর্বল ছিলে? তোমাকে নিয়ে আমার কত ভয় হতো। ভাবতাম ছেলেটা আমার ঠিক থাকবে না, বন্ধুদের সাথে তোমার ঝামেলা হতো, তুমি আহত হয়ে আসতে আর আমি তোমার আঘাত পাওয়া স্থানে মলম লাগিয়ে দিতাম। সেদিন তোমাকে আমি বলেছিলাম আজ থেকে আমরা বন্ধু। তুমি আর আমি তো বন্ধুই ছিলাম, তাহলে আমাদের মাঝে এত দূরত্ব কি করে হলো? বাবা কি তোমাকে আগের মতন ভালোবাসতে পারে না, নাকি নতুন বন্ধু পেয়ে বাবাকে মনে পড়ে না? আরাপের চোখ টলমল করে উঠল। আরাপ বিনা বাক্যে তার বাবাকে জড়িয়ে ধরল। তার চোখ অশ্রু ধরাতে চাইলেও সে তা করতে পারছে না। ছেলেদের মন যে কঠোর হয়, সেখানে সে সহজে অশ্রু দেখা পাওয়া যায় না। আরাপ তার বাবাকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলে উঠল,
তুমি আগেও আমার বন্ধু ছিলে, এখনো আছো, আর সারা জীবন রয়ে যাবে। তুমি আমাকে নিয়ে এত ভয় পাও কেন? তোমার সেই ছোট আরাফ কি এখন আর ছোট আছে? সেটাই তো, ছেলে আমার এখন ভালোবাসাকে আগলে রাখতে শিখে গেছে, ভালোবাসার জন্য রক্তাক্ত হয়ে বাসায় ফিরেছে। ইতি সর্দারের কণ্ঠ শুনে আরাপ সহসা পেছনে তাকালো। তিনি এগিয়ে এসে ছেলের পাশে বসলেন আর মোলায়েম কণ্ঠে বললেন, ছেলেটা কি আদৌ সুস্থ সবল আছে নাকি না? আরাপ হঠাৎ ঠোঁট প্রশস্ত করে হেসে ফেলল। তেমন কিছুই নয়। আফতাব সর্দার ভ্রু কুঁচকে বললেন, মানেটা কি? কি হয়েছিল বলো তো, আমি শুনতে চাই। আরাপ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি এখান থেকে বের হয়ে আরশিদের বাসার কাছে গিয়েছিলাম। আসলে কিছুদিন হলো আরশির অবস্থা ভালো নয়, তাই ওর বাসার কাছে আমার চেনা জানা একটা বড় ভাই আছে। তার ছোট ভাই আবার আমাদের সাথে ভার্সিটিতে পড়ে। আমি তার কাছে গিয়ে আরশির ব্যাপারে কথা বলি। তিনি বললেন আমাকে একটু পরে জানাচ্ছেন। বড় ভাই তার মাকে আরশিদের বাসায় পাঠায়। কথায় কথায় আরশি মা অনেক তথ্য দিয়ে দিয়েছে। সেই ইনফরমেশন নিয়ে খোঁজ করে আমি ওই ছেলেটার সাথে দেখা করতে যাই। ঈশানকে ফোন করে বলেছিলাম চলে আসতে, কিন্তু ইতি সর্দার ভ্রু কুঁচকে বললেন, কিন্তু কি? আরাপ ফ্লোরে চোখ নিবদ্ধ করে বলতে শুরু করলো, ঈশানকে আসতে বলে আমি ওই ছেলেটার উপরে নজর রাখছিলাম। ওরা আসলেই তার সাথে কথা বলতে যাব, বুঝিয়ে বলবো তাকে যেন বিয়েটা না করে। এরই মধ্যে ছেলেটা ফোনে কাউকে বলছিল মেয়েটাকে নিয়ে তোরা চলে যাবি, এমন শায়েস্তা করবি যেন বাবা মার সামনে কোনোদিন সত্য না বলতে পারে। টাকা যা পাবো তা আমার, আর আমার পাওনার টাকাটাও অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিস। তখন আমি বুঝে গেছিলাম আরশিকে দিয়ে কি করতে চাইছে। আঙ্কেলকে সর্বশান্ত করে আরশিকে অন্য মানুষের কাছে দিয়ে দিবে। এই কথা শোনা মাত্র এত পরিমাণ রাগ উঠে হাইপার হয়ে গিয়েছিলাম যে হিতাহিত জ্ঞান শূন্যর মতো ওই ছেলেটাকে মেরেছি। ওই ছেলেও আঘাত করেছে, কিন্তু আমার বেশি কিছুই হয়নি। এরপর সেই ছেলের সঙ্গে আরও 3 জন আসলো, কিন্তু ওই সময় এমন একটা কাণ্ড হলো যা বলার মতো না। আরে নাটক না করে বলো না কি হয়েছিল। মেলি কণ্ঠস্বর শুনে সবাই সামনের রুমের দরজার দিকে তাকালো। ইজা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইজা এবার পায়ে হেঁটে ভাইয়ের কাছে এসে বসলো। আরাফের দিকে তাকিয়ে বলল, তোমার ফাইটিং এর গল্প শুনবো বলে এখনো জেগে আছি, তাড়াতাড়ি বলো, আমার ঘুমোতে যেতে হবে। সবাই ইজার কথাই শুনছে। ইজা আরাফের হাত ঝাঁকাতে লাগলো। বলো না ভাইয়া, বলো 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 না। আরাফ স্থির নয়নে চেয়ে ফের বলতে শুরু করলো, পরে দেখলাম ঈশান গাড়ি নিয়ে এসেছে, ওর সাথে জেসি, মাহি, হিমেলও ছিল। কিন্তু ওদের দেখে হাসবো নাকি বদমাইশগুলোকে সামলাবো এটাই বুঝতে পারছিলাম না। ঈশান হাতে করে হকি স্টিক নিয়ে এসেছে, জেসির হাতে ডাল ঘুটনি, যার আবার মাথা নেই, হিমেলের হাতে চিকন লাঠি, আর মাহির হাতে ঝাড়ু। ইউনিক গ্রুপের ইউনিক ফাইটিং এর হাতিয়ার কেউ আবার তাদের ফকিন্নি মনে করেন না। তোমরাই বলো এইসব নিয়ে কেউ ঝামেলা মিটমাট করতে আসে? ওরা এসেই বাকিগুলোকে যে যা দিয়ে পেরেছে তা দিয়ে মারছে। সিরিয়াস মোমেন্ট। এদের এই কাজ দেখে কপাল চাপড়াতে ইচ্ছে করছিল। জেসি কিভাবে যে ডাল ঘুটনি দিয়ে বাড়ি মারছিল তা দেখে আমারই কলিজা ঠান্ডা। আমার ভাগ্যে যে এদের মতো বন্ধু জুটবে স্বপ্নেও ভাবিনি। আরাফের কথা শেষ হতেই 3 জনে অট্ট হাসির শব্দে সারা ঘর কাঁপিয়ে তুলছে। আরাফও এবার হেসে ফেলল। ইজা হাসতে হাসতে ফ্লোরে বসে পড়েছে। ভাইয়া, হাউ ফানি, তোমার বন্ধুদের দেখার তীব্র ইচ্ছে পোষণ করছে আমার এই অবুঝ মন। এই মহান ব্যক্তিদের না দেখে আমি ঘুমিয়েও শান্তি পাবো না। প্লিজ একদিন নিয়ে এসো, সাথে কিন্তু আমার কিউট ভাবিটাকেও নিয়ে এসো। আরাফ মাথা নিচু করে লাজুক হাসি দিল। খুব ভাগ্য করেই এমন সুন্দর ফ্রি মাইন্ডেড ফ্যামিলি পাওয়া যায়। সবার পরিবার এমন হলে খুব বেশি কি ক্ষতি হতো? সকালের তীব্র আলোর মাঝে আরশি মুক্ত পরিবেশের দিকে তাকিয়ে আছে। আরশির দুঃখও অতল সমুদ্রের জলের মধ্যে তলিয়ে যাচ্ছে। আরশি কাল জেসির থেকে সকল কথা শুনেছে। আরশির এখন মনে হচ্ছে আরাফ তার জীবনে বন্ধুর থেকেও বেশি কিছু হিসেবে জায়গা দখল করে নিয়েছে। নইলে আরাফের অভিমানে তার কেন হৃদয় ভেঙে গুড়িয়ে যাচ্ছে? আরাফকে কি সে শুধু নিজের বন্ধু মনে করে, বা আরাফ কি তাকে বন্ধুর নজর ছাড়া অন্য নজরে কোনোদিন দেখেছে? আরাফ কেন তাকে 2 হাত দিয়ে আগলে রাখে? কিসের এত দয়া তার প্রতি? আদৌ কি এটা দয়া নাকি অদৃশ্য মায়ার বন্ধন? আরশির ভাবনার মাঝেই আরিফ আহমেদ দরজায় নক করে ঘরে ঢুকলেন।
আরসি। আরশি তার বাবার দিকে তাকিয়ে কোমল হাসি ফুটিয়ে বলল, জি আব্বু। দেখো আরসি, কাল যা হয়ে গেছে তা কি ভুলে গিয়ে বাবাকে ক্ষমা করা যায় না? আরশি মুচকি হেসে বলল, তোমার চাওয়াই কোনো ভুল ছিল না, তাই তুমি নিজেকে অপরাধী মনে করো না। আমি ঠিক আছি। আমি আগেই জানতাম আমার বন্ধুরা থাকতে আমার কোনো ক্ষতি হবে না। শোনো, এখন থেকে তোমাকে আর কোনো বিয়ের জন্য জোর করব না। তুমি আগে লেখাপড়া করবে, পরে যখন তোমার মনে হবে তুমি বিয়ে করতে ইচ্ছুক, তখনই তোমার অনুমতি নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আরশি মুচকি হেসে বলল, তোমরা যা ভালো মনে করো, কিন্তু একটা কথা বলবো? বলো। আমাকে কি মুক্ত পাখির মতো বাঁচতে দেয়া যায় না? আরিফ আহমেদ মুচকি হেসে বললেন, দিলাম মুক্তি। আমি জানি তোমার বন্ধুরা থাকতে তুমি কখনোই খারাপ দিকে যাবে না। বন্ধুত্বের জোর অনেক আরসি, এতে কখনো ফাটল ধরতে দিও না। আরশি মুচকি হেসে বলে উঠল, দিব না। আমার বন্ধুরা সারা জীবন আমার কাছেই রয়ে যাবে, কথা দিলাম। আরিফ আহমেদ মেয়ের কথায় হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলেন। এতদিনে তার আরশির বন্ধুদের উপর অনেকটা আস্থা তৈরি হয়ে গিয়েছে, তাই তিনিও চান আরশি স্বাধীনভাবে বাঁচুক। সবাই স্বাধীনতার অপব্যবহার করে না, আরশিও যেন করবে না, তিনি তা খুব ভালো করেই জানেন। মূলত আরাফের প্রতি তার অগাধ বিশ্বাসের ফলেই এটা সম্ভব হয়েছে। ভার্সিটির ভিতরে বিরাট হলরুমের সামনে দিয়ে হাঁটছে আরশি। মূলত তার উদ্দেশ্য আরাফের সাথে কথা বলা। আরাফ গত 2 দিন ধরে তার সাথে ঠিকমতো কথা বলেনি। অভিমানে তার হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে আরশির মন ব্যাকুল হয়ে উঠেছে। আরাফ এখন হলরুমে আছে, তাকে টিচার ডেকে নিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর আরাফ বেরিয়ে আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখল, কিন্তু কথা বলল না। আরশি দৌড়ে গিয়ে আরাফের সাথে হাঁটতে থাকে। এই আরাফ, কথা বলছো না কেন? আমি করেছিটা কি, বলবে তো? আরাফ আরশির মুখোমুখি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। আপনি এখনো জানেনই না যে কি করেছেন আপনি? হয়েছে তো, সব তো ঠিক হয়ে গেছে। যদি আমার সাথে ঠিকমতো কথা না বলো, তাহলে কিন্তু আমি অঘটন ঘটিয়ে ফেলবো। আরাফ ভ্রু কুঁচকে বলল, কেমন অঘটন? ভয় দেখাচ্ছেন নাকি? আরশি ঢোক গিলে বলল, আমি কিন্তু যে ছেলেকে পাবো তাকে আই লাভ ইউ বলে রিলেশনে চলে যাব। আরাফ চোখ ছোট করে তাকিয়ে বলল, আপনি রিলেশনে গেলে আমার কি কোনো ক্ষতি হবে? আর সত্যি কি আপনি কাউকে প্রপোজ করতে পারবেন? করে দেখান তো, তাহলে বিশ্বাস করব। আমি কিন্তু সত্যিই রিলেশনে চলে যাব, তখন কিন্তু বন্ধু বান্ধবদের চিনবো না। ওকে, যান দেখি পারেন কিনা। আরাফ মুচকি মুচকি হাসছে আরশির কথা শুনে। সে মনে মনে বলতে লাগলো, যাকে স্বপ্নে অন্য কারো ত্রিসীমানায় যেতে দেই না, সে নাকি অন্য কারোর সঙ্গে রিলেশনে যাবে। স্বপ্নেও আপনার ইচ্ছা পূরণ হবে না মায়াকন্যা। আরশি এবার রেগে বলে উঠল, বিশ্বাস করলেন না তো? ঠিক আছে, দেখো এবার। আরশি আশেপাশে তাকিয়ে দূরে একটা ছেলেকে দেখতে পেল। আরাফের দিকে এক পলক তাকিয়ে সে ওই ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটিকে গিয়ে জিজ্ঞাসা করল, এই যে ভাইয়া, হবে নাকি আমার সাইয়া? ছেলেটি অবাক নেত্রে তাকিয়ে বলল, কি বললেন? আরশি ঢোক গিলে বলল, আসলে আপনার নামটা কি সেটাই জানতে চাইছিলাম। ছেলেটি একইভাবে তাকিয়ে বলল, আরাম রহমান। আর আপনি কে? আরশি এবার ফিস ফিস করে ছেলেটিকে বলতে লাগলো, শোনেন ভাইয়া, আমার ফ্রেন্ডের সাথে রাগ করেছি। এখন আমি আপনাকে প্রপোজ করব আর আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। এটা কিন্তু একটা নাটক, বুঝলেন? আপনি আবার সিরিয়াস কিছু মনে করেন না। ছেলেটি সূক্ষ্ম নেত্রে চেয়ে বলল, আমাকেই কেন? আপনাকেই লাগবে, প্লিজ না করবেন না। ছেলেটি চুপচাপ আরশিকে দেখছে। মূলত আরশির পাগলের আলাপে তার ঘোর কাটছে না। আরশি হঠাৎ গলা কেশে বলতে লাগলো, আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আপনি কি আমার স্বপ্নের রাজ্যের রাজা হবেন? হবেন আমার জীবনের সঙ্গী? আরাফ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সেই দিকে। সকল কথাই তার কর্ণকুহরে পৌঁছিয়েছে। আরহাম রহমান আরশির দিকে একবার তাকিয়ে পেছনে আরশির বন্ধুটিকে খুঁজতে লাগলো। আরহাম আরাফকে দেখে ঢোক গিলল। আরাফ হাতের ইশারায় চলে যেতে বললে ছেলেটি অস্থির গলায় বলল, না না, আমি কোনো রিলেশনে যেতে পারবো না। রিলেশন তো দূরে থাক, আমি তো আপনার দিকে তাকাবই না। ছেলেটি সেখান থেকে দ্রুত গতিতে কেটে পড়ল। আরাফ বাঁকা হেসে আরশির কাছে এগিয়ে আসলো আর গলা কেশে বলতে লাগলো, কি হয়ে গেল বুঝি রিলেশন? আরশি পেছনে ফিরে রেগে বলল, মজা নিচ্ছ?
আরাব ঠোঁট কামড়ে হেসে বলল। আরে ধুর, মজা কেন নিব, এমনি বললাম আর কি। আরাব আরশির হাত ধরে তাকে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আরশিও বিড়াল ছানার মতো তার পিছু পিছু চলতে লাগলো। আরাব নিজ মনে হঠাৎই বলে উঠল,